কি হলো অপূর্ব ভাই, কি এত ভাবছেন? শুরু করুন। তারপর আমি বলতে শুরু করলাম, সৌন্দর্য তার সৌন্দর্যের কাছে হার মানবে, তার দিকে একটিবার তাকালে চোখ ফেরানো দেয়। নিবিড় মায়াবী, এমনই সে রূপসী মায়াবিনী, তার রূপের মায় না যেন কতজনকে ঘায়েল করেছে এ পর্যন্ত। তা এখন ইতিহাস। প্রেমে পড়াটা বাধ্যতামূলক যদি একটিবার তার পবিত্র চেহারা দেখে কেউ। তার চোখগুলো যেন হরিণের চোখের মতোই, তাই বারবার আমি প্রেমে পড়েছি ওই চোখের মায়। সে চোখের নিচে কাজলের একটি স্পর্শ যেন বাড়িয়েছে তার সৌন্দর্য হাজার গুণে। তার মেঘকাল চুলে যেন আমাকে বারবার মুগ্ধ করে তুলেছে। তাই তো কাজল মাখা ওই দ্বিগল চোখে প্রেমে পড়েছি বারবার। আমার এতটাই পছন্দের সেই চোখগুলো, তার হাতের স্পর্শ যেদিন পেয়েছি সেদিন অনুভব করেছি তার কোমলতা। তাই তো বারবার তার প্রেমে পড়েছি আমি। তাকে ছাড়া আমি আমার জীবনে শূন্য, তাকে পেলে আমার জীবন পরিপূর্ণ। তার হাসি মাখা ওই চন্দ্র মুখটা না ভোলার মতো। হারিয়ে ফেলি দুঃখ, হারিয়ে ফেলি কষ্ট যন্ত্রণা যখন তার চন্দ্রমাখা ওই হাসি মুখটা দেখি। এমনই সৌন্দর্যের অধিকারিণী সে, মাঝে মাঝে মনে হয় পৃথিবীর সব সৌন্দর্য তার মাঝে প্রবাহিত। বাহ বাহ, অসাধারণ সেই সৌন্দর্য। আর অসাধারণ আপনি যে তার প্রেম আপনি পেয়েছেন, সেই সৌন্দর্যের অধিকারিণী, সেই সৌন্দর্যের রানীকে উদ্দেশ্য করে কিছু বলুন। ভালোবাসি তোমায়, বড্ড বেশি ভালোবাসি। আল্লাহ সাক্ষী, হৃদয়ে ভালোবাসার জন্য যতটুকু জায়গা খালি আছে তার সবটা জুড়ে শুধুমাত্র তোমারই অস্তিত্ব, শুধুমাত্র তোমার নাম লেখাই হৃদয়। এই প্রেমের সাহিত্যের উৎপত্তি তোমার জন্য হয়েছে, তা কি জানো তুমি? তোমাকে ঘিরে আমার বাঁচার স্বপ্ন, তোমাকে ঘিরে আমার যত আশা। হে প্রিয়তমা, মনের সাহিত্যের প্রতিটি পাতায় তোমার নাম লেখা হয়েছে। প্রেমের গল্প লিখেছি এই হৃদয়ে, তোমাকে একদিন দিব বলে এই গল্পের সূচনা। তোমাকে ভালোবাসেছি বলে আজ সাধারণ থেকে অসাধারণ হয়ে ওঠার তীব্র বাসনা জেগেছে মনে। তোমাকে পাওয়ার যোগ্যতা অর্জন করবো বলে জানি আমি যোগ্য নই তোমার ভালোবাসা পাওয়ার, তাই স্বপ্নের আকাশে উড়েছি তোমার নামে। যদি এতটুকু সুদৃষ্টি পাই তোমার, ধন্য হবে এ জীবন। তোমার নামে হৃদয়ের বইয়ের প্রতিটি পাতায় প্রেমের কাব্য লেখা, তোমার নামে জীবনের প্রতিটি স্তরে ভালোবাসা রাখা। তোমার জন্য হে প্রিয়তমা, শুধু তোমার জন্য। যেদিন তোমার প্রথম দেখেছি, কসম আল্লাহর প্রেমে পড়েছি সেদিন তোমার পবিত্র চেহারা। নিজেকে বিলীন করে দিয়েছি তোমার মাঝে, প্রতিটা ক্ষণ প্রতিটা মুহূর্ত ভেবেছি তোমায় নিয়ে। প্রতিটা সময় কাটিয়েছি তোমার ভাবনায়, ঘুম হয়নি রাতে তোমার কথা ভেবে হেসেছি বালিশের কোনো মাথা রেখে। কত কাটিয়েছি নির্ঘুম রাত। হে প্রিয়তমা, তুমি আমার ভালোবাসা, তুমি আমার প্রাণ, তুমি আমার একলা মনের মিষ্টি অভিমান। তুমি আমার চোখের ভিতর আছো বৃষ্টি হয়ে, ধরার বুকে বৃষ্টি হলে তোমায় মনে পড়ে। আজ খুব বেশি মনে পড়ছে তোমাকে। জানি তোমায় বিহীন ঘুম হবে না রাতে। এই হৃদয়কে প্রশ্ন করেছে কখনো কতটা ভালোবাসো আমায়? আমি প্রশ্ন করেছিলাম, হৃদয় আমার বলেছে, এই ভালোবাসার কোনো তল খুঁজে পাবে না তুমি, খোঁজার ব্যর্থ চেষ্টা করো না কখনো। এতটাই গভীর তোমার ভালোবাসা, যে খুঁজতে যাবে সে তোমার ভালোবাসার গভীরতা, সে হারিয়ে যাবে তোমার ভালোবাসার সমুদ্রে। তাই ভুলে যেও না হে প্রিয়তমা, ভালোবাসি তোমায় অনেক, যা পাল্লায় মাপা যাবেই না। কষ্ট দিও না হে প্রিয়তমা, তোমাকে পাবো বলে কম কষ্ট সহ্য করিনি হৃদয়, শুধু ভালোবাসাই চাই। তবে শুধু ভালোবাসা নয়, ওই মনটা দিও সাথে একটু মিষ্টি রাখ। আমাদের প্রেমের অপূর্ণতা পাবে তোমার ওই ছোট্ট ছোট্ট অভিমান ভরা আচরণগুলো। ছোট্ট একটি ঘর বানিয়ে এই হৃদয় রেখেছি তোমাকে খুব সুরক্ষিত জায়গায়। সেখানে শুধু আমার আনাগোনা, আর কাউকে প্রবেশ করতে দেব না। আমার হৃদয়ের উপর শুধু তোমারই আধিপত্য, তাই রাখবো না সেই হৃদয় যেখানে তোমার চিহ্ন মাত্র নেই। বিসর্জন দেব সেই হৃদয়কে, ভালোবাসার সমুদ্রে ভাসিয়ে দেব তাকে। হে প্রিয়তমা, বাঁচবো না তোমার ছাড়া। তুমি প্রাণ ভোমরা হয়ে এই হৃদয় আছো, তাই চলে যেও না হৃদয় ছেড়ে। কথা দিচ্ছি এতটাই ভালোবাসবো যা ভাবতেই পারবে না। কেউ আমার মতো তোমায় ভালোবাসতেও পারবে না কোনো দিনও। হে অপরিচিতা, আজ তুমি আপনের চেয়েও আপন। তুমি মিশে রয়েছে আমার জীবনের প্রতিটি অনুভূতির মাঝে, আমার আবেগ তোমাকে ঘিরে। ভালোবাসার দেয়াল তৈরি করেছি তোমার আমার মাঝে, সেই দেয়ালে শুধু তোমার নাম লেখা। তোমাকে ঘিরে আমার আঁকা স্বপ্নগুলি মলিন করে দিও না হে প্রিয়সী। এই হৃদয়কে আঘাত করার আগে এই হৃদয় রাখা তোমার জন্য অপরন্ত ভালোবাসার দিকে একটু নজর দিও। আমার বিশ্বাস তুমি আমারই হবে তখন। বড্ড বেশি ভালোবাসি তোমায়। আরে মিস্টার আফসার, আপনি হা করে কি দেখছেন? এত সুন্দর সাহিত্য করলেন মিস্টার অপূর্ব, কিছু তো একটা বলুন। আরে মিস ফায়জা, মিস্টার অপূর্ব এর কাছে আমি প্রাইমারি ছাত্র হয়ে গেলাম। এত সুন্দর সাহিত্য, সত্যি আপনি মহান, জাস্ট জাস্ট অ্যামেজিং, বিউটিফুল, যা আপনার ভাষায় প্রকাশ করার মতো না। আরে থামুন থামুন, বুঝতে পেরেছি আপনি সত্যি মুগ্ধ হয়েছেন ওনার সাহিত্যে।
মুগ্ধ মানে ডিসিশন তো ফাইনাল। আজ থেকে প্রতিদিন ওনার কাছে সাহিত্য ক্লাস নেব। যদি আমার ভাগ্য সেরকম কেউ জুটে, মিস্টার অপূর্বের শেখানো সাহিত্য শুনে। আফসার ভাইয়ের কথা শুনে সবাই হেসে দিল। তখনই আফসার ভাই বলে উঠলো, সাইলেন্স প্লিজ। এখন আমাদের রেসপেক্টেবল ম্যাম বলবেন যে মিস্টার অপূর্বের এত সুন্দর প্রেম ভরা মধু ভরা সাহিত্য কেমন লেগেছে। ম্যাম প্লিজ বলুন। বর্ষা আমার দিকে তাকিয়ে এক কথা বলে দিল, যার মনে এত ভালোবাসা থাকে তার প্রিয়জনের জন্য, সে অবশ্য একদিন তার প্রিয় মানুষটিকে পাবে, আমার বিশ্বাস। ইনশাল্লাহ, আমার বিশ্বাস মিস্টার অপূর্ব যদি আমাকে তার প্রেমে ভরা সাহিত্য শিখিয়ে দেন, তাহলে আমিও একদিন আমার মনে মানুষ পাবো। কি মিস ফায়দা ভুল বললাম? মিস ফাইজা তো লজ্জায় লাল হয়ে গিয়েছে। আফসার ভাই আবার মিস ফাইজাকে বলে উঠলো, তা মিস ফায়দা আপনি বলুন কেমন হয়েছে? প্রশংসা করে মিস্টার অপূর্ব ছোট করব না। যতই প্রশংসা করি না কেন ততই কম হবে। শুধু এতটুকু বলবো, হৃদয় যদি পবিত্র প্রেম না থাকে তাহলে এরকম সাহিত্য বলা দুষ্কর। ভাগ্যবান সেই মেয়ে যে মিস্টার অপূর্বের নজর কাটতে পেরেছে। একে একে সবাই আমার সাহিত্যের ভালো প্রশংসা করলো, কমপ্লিমেন্ট দিল। প্রশংসার বাক্যে আমি তো প্রায় পঞ্চমুখ। এরই মাঝে ইয়াকুব স্যার আমাদের জন্য নাস্তা নিয়ে এসেছে। সবার হাতে হাতে নাস্তা দেওয়া হচ্ছে। নাস্তাকে আমরা আবার হাঁটতে শুরু করলাম। এবার আর সবাই একসঙ্গে নয়, বিচ্ছিন্নভাবে সবাই আলাদা আলাদা ভাবে হাঁটছে পাহাড়ের গলিতে গলিতে। আমার কাছে মনে হচ্ছে এই মুহূর্তটা আমার জন্য খুবই রোমান্টিক অনুকূলে। বর্ষাকে আমার মনের কথা বলার সঠিক সময়। বর্ষা দূরে একা একা দাঁড়িয়ে আছে। মনে সাহস করে আমি ওর কাছে গিয়ে দাঁড়ালাম। সেখানে যেতে বর্ষা আমাকে বলল, এত সুন্দর সাহিত্য জানিস? আগে জানতাম না তো। আপনি কি এখন জানালেন নাকি? না, আগেও জানতাম, তবে এত বছর পরিবার থেকে বিচ্ছিন্ন, বন্ধু বান্ধব থেকে আলাদা, কোনো চর্চা ছাড়াই এত সুন্দর সাহিত্য। আমি সত্যি অবাক। এতে অবাক হওয়ার কি আছে? আফসার ভাই যেভাবে আমাকে ফাঁদে ফেলেছে, কিছু না কিছু তো একটা করতেই হবে, তাই না? আচ্ছা, তোর সেই ভালোবাসার মানুষটার নাম তো আমি আজও জানলাম না। যাকে উদ্দেশ্য করে এত সাহিত্য রচনা করলি, তার নামটা তো আমার কাছে অজানাই থেকে গেল। কিছু নাম হৃদয়ে থাকে, তা প্রকাশ করতে নেই, মনে রাখতে হয়। আর থাকতে হয় এমন একটি মানুষের অপেক্ষায় যে ভালোবাসার দৃষ্টি দিয়ে ওই নামটি পড়তে পারবে। সত্যি সেই মেয়েটি ভাগ্যবান, যাকে তোর মতো এক ছেলে ভালোবেসেছে। সে নামটি ভাগ্যবান কিনা আমি জানি না, তবে আমি খুব লাকি। কেন? কারণ পৃথিবীতে এত মেয়ে থাকতে আমার মনটা শুধু তার প্রতি টানে, এবং এই অদ্ভুত একটি বন্ধন আমাকে প্রশান্তি দেয়। সেই মেয়েটি যদি একদিন এসে তোকে বলে যে সে তোর জীবনে ফিরতে চায়, তোকে ভালোবাসে, কি করবি সেদিন? ঠিক একই প্রশ্ন আমি আপনাকে করেছিলাম আকাশের ব্যাপারে। আপনার উত্তরটা কি ছিল মনে আছে? বলেছেন সেই পরিস্থিতিতে আপনি কি বলবেন তা আপনি জানেন না। আমার ক্ষেত্রে ঠিক তেমনই, জানি না। দুজনে নীরব হয়ে গেছি। এসেছিলাম আমার মনের কথা বলতে, কিন্তু বর্ষার রহস্যময় প্রশ্নগুলো আমায় থামিয়ে দিল। হঠাৎ বর্ষার মোবাইল বেজে উঠলো। ফোন রিসিভ করে কিছুক্ষণ কথা বলার পর তারপর কলটা কেটে দিল। আমি বর্ষাকে বললাম, কে ফোন দিয়েছিল? বাবা। কি হয়েছে? বাবা আমার জন্য ছেলে দেখেছে। ওর মুখে কথাটা শুনে বুকের ভেতরটা কেমন যেন করে উঠলো। বুঝতে পারছিলাম না কি করব, কি করা উচিত, কি বলা উচিত। আমার জীবনে যা ঘটছে সবই যেন অপ্রত্যাশিত ভাবে। আমি কি আবার বর্ষাকে হারাতে চলেছি? এতটা কাছে পেয়ে আমি কি ওকে হারিয়ে ফেলবো? এসব ভাবতে ভাবতে মনের ভেতরটা কালো মেঘে ছেয়ে গেল। হঠাৎ করে বর্ষা আমাকে বলে উঠলো, কি রে, চুপ করে আছিস কেন? ছেলেকে আপনার পছন্দ হয়েছে? এখনো দেখিনি। ছেলে নাকি দক্ষিণ কোরিয়ায় থাকে, খুব ভালো অবস্থানে আছে। ও আমাকে নাকি বিয়ের পর ও দেশে নিয়ে যাবে, এখানে থাকতে দিবে না। আমার কলিজাটা টুকরো টুকরো হয়ে যাচ্ছে। এবার আমার মনের কষ্টটা যেন চোখ দিয়ে প্রকাশ করতে চাইছে। অনেক কষ্টে নিজেকে কন্ট্রোল করে ওকে একটি প্রশ্ন করলাম, আপনি কি বিয়েটা করবেন? তুই এইভাবে কেন বলছিস অপূর্ব? না, আসলে এমনি। জানি না, তবে আগে ভেবে দেখব। কথাটা বলে বর্ষা হাঁটতে শুরু করলো। বিয়ের ব্যাপারে একেবারে অসম্মতি প্রকাশ করেনি, আবার সম্মতিও প্রকাশ করেনি। সবকিছুই ঘোলাটে লাগছে। আচ্ছা, ও কি আমার মনের কথা বুঝতে পারে? ও কি অনুভব করতে পারে তার প্রতি আমার ভালোবাসা? বর্ষাকে হারিয়ে ফেলেছি ভেবে এতটা দূরে ছিলাম অভিমানের কারণে, কিন্তু আবার যখন ওকে ফিরে পেলাম, পেয়েও কি আবার আমাকে হারানোর যন্ত্রণা পেতে হবে? দুঃখ হৃদয় ভরা নিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললাম। কষ্টগুলো যেন ভেতরে আটকে থাকে।
খাঁচার পাখির মতো হঠাৎ বর্ষা আমাকে ওর কাছে ডাক দিল। আমি ওর কাছে গিয়ে বললাম, কি হলো, ডাকছেন কেন? ডাকছেন কেন মানে? আর ওখানে দাঁড়িয়ে কি এত ভাবছিস শুনি? চল আমার সাথে চল। কোথায়? আয় না, এত প্রশ্ন করছিস কেন? কিন্তু আফসার ভাই সব বাকিরা যে এখানে। থাকুক ওরা এখানে, তুই আমার সাথে চল। আরে কোথায় যাব সেটা বলবেন তো। এবার খুব রাগি লোক নিয়ে আমার দিকে তাকালো আর বলতে লাগলো, তুই আমার সাথে যাবি? আমি ওর রাগ দেখে কথা বাড়ালাম না, সোজা ওর সাথে প্রাইভেট কারে উঠে পড়লাম। বর্ষার গাড়িতে উঠে বিড়বিড় করে আমায় বলছে, তুই সব সময় বেশি কথা বলিস, একটু কম কথা বলতে পারিস না? এত প্রশ্ন কেন তোর মনে? সব সময় এত প্রশ্ন করিস কেন শুনি? কি করব বলেন, আমার দেখাশোনা করার মতো কেউ নেই। আমার যদি কিছু হয়ে যায় তখন? মানে আমি তোর দেখাশোনা করি না? করেন তো, কিন্তু ওই যে সেদিন বাসে বললেন না আপনি সবসময় থাকবেন না, চলে যাবেন, নিজের খেয়াল নিজে রাখতে। এসব কথা বলে আমাকে কষ্ট দিতে তোর খুব ভালো লাগে তাই না? আনন্দ পাস এসব কথা বলে? কথাটা শুনে ওর দিকে তাকালাম, তাকিয়ে দেখি ওর চোখের পানি বের হয়ে পড়ছে। আমি ওকে কান্না করতে দেখে বললাম, আপনি কাঁদছেন কেন? তুই তো এটাই চাস যে আমি কাঁদি, তাই না? কথাটা বলে বাইরের দিকে মুখ ফিরিয়ে নিল। ওর এই অভিমান ভরা আচরণগুলো আমাকে বারবার ঘায়েল করেছে, বাধ্য করেছে প্রেমে পড়তে। তাই তো মেয়েটাকে এত ভালোবাসি, এতটাই ভালো লেগেছে আমার। আমি খুব সাহস করে আমার হাতটা বাড়িয়ে দিলাম ওর গালে, মুখটা আমার দিকে ফিরিয়ে আনলাম, হাতের বৃদ্ধাঙ্গুলদের চোখের পানিগুলো মুছে দিলাম আর বলতে লাগলাম, প্লিজ কাঁদবেন না, আমার খুব খারাপ লাগছে আপনাকে কাঁদতে দেখলে। আমি কাঁদলে তোর কি? আমি কষ্ট পেলেই বা তোর কি? প্লিজ এসব বলবেন না, আমার খুব খারাপ লাগে, খুব কষ্ট হয় আপনাকে কাঁদতে দেখলে। কেন? তোর কষ্ট পাওয়ার কি আছে? আমি একটা দীর্ঘশ্বাস ফেলে বললাম, সেটা যদি বুঝতেন তাহলে আর চোখের পানিগুলো অন্যভাবে মুছে দিতাম। মানে কিছু বুঝলাম না। বাদ দিন, কোথায় যাচ্ছি আমরা? এই তো এসে পড়েছি। হঠাৎ গাড়িটা থামলো। গাড়ি থেকে নেমে বর্ষা আমাকে বলল, এবার গাড়ি থেকে নেমে আয়। গাড়ি থেকে নেমে দেখি খুব সুন্দর একটা জায়গায় নিয়ে এসেছে। পাহাড়ের গা বেয়ে ঝর্ণা পড়ছে, ঝর্ণার শব্দ যেন চারদিকে আলাদা একটা পরিবেশ তৈরি করেছে। সত্যি অসাধারণ, খুব মনোমুগ্ধকর পরিবেশ। হৃদয়টা জুড়ে গেল এখানে এসে। হঠাৎ করে বর্ষা আমাকে বলে উঠল, সুন্দর জায়গা না? হ্যাঁ খুব সুন্দর। আচ্ছা অপূর্ব, তুই ঝর্ণায় কোনোদিন গোসল করেছিস? না, কোনোদিন হয়ে ওঠেনি। চল আজকে ঝর্ণায় গোসল করি দুজনে। আমি মানে? এ কি, তোর চোখগুলো এত বড় বড় হয়ে গেছে কেন কথা শুনে? আপনি কি এখানে গোসল করতে চাইছেন? হ্যাঁ সেটাই তো বললাম। মানে আপনি এই পাবলিক প্লেসে খোলা পরিবেশে গোসল করবেন? আশ্চর্য, তাতে কি হয়েছে? দেখছিস না কত মানুষ এখানে গোসল করছে? সেটাই তো প্রবলেম, এখানে কত মানুষ দেখেছেন আর আপনি গোসল করবেন? ওরা আপনার দিকে তাকিয়ে তাকিয়ে দেখবে। না না না, আর আপনার এখানে গোসল করার প্রয়োজন নেই। কি সব যাতা বলছিস? দেখছিস না এখানে কত মেয়েরা গোসল করছে, সবাই কি তাকিয়ে আছে নাকি ওদের দিকে? আশ্চর্য তো, সব মেয়ের আপনি কি এক হলেন নাকি? অপূর্ব, তুই ঠিক আগের মতোই সেকালে রয়ে গেলি, একটুও চেঞ্জ হলি না। নিজের চিন্তা ভাবনাটাকে একটু পরিবর্তন কর, বুঝলি? দেখুন, আমার চিন্তা ভাবনা যেমন তেমনই থাক, পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই। আপনি শুধু এখানে গোসল করবেন না, ব্যাস। হ্যাঁ, এত সুন্দর জায়গায় এসে গোসল না করলে খুব মিস করব। আরে হোটেলে কি গোসল করার জায়গার অভাব আছে নাকি যে আপনি এখানে গোসল করবেন? অপূর্ব, তোর না বুদ্ধি শুদ্ধি লোপ পেয়েছে। হোটেলে গোসল করা আর এখানে গোসল করার মজা কি এক হবে নাকি? দেখুন, এত কিছু বুঝি না, এখানে আপনার গোসল করার কোনো প্রয়োজন নেই। বেশি কথা বলবি না তো। আমি এখানে গোসল করব, ব্যাস। কথাটা বলে ও পা বাড়ালো ঝর্ণার দিকে, আর ঠিক তখনই আমি ওর হাতটা ধরে নিজের বুকের কাছে নিয়ে আসলাম আর খুব বিরক্তিকর কণ্ঠে বলতে লাগলাম, আপনাকে একটি কথা বুঝিয়ে বললে আপনি বুঝেন না কেন? হ্যাঁ, আপনাকে বলছি এখানে গোসল করার কোনো প্রয়োজন নেই। আপনি এখানে গোসল করবেন আর কত ছেলের আপনাকে এই ভেজা অবস্থায় দেখবে আপনি জানেন? একবার বলেছি যখন এখানে গোসল করার কোনো প্রয়োজন নেই, তো ব্যাস, এই নিয়ে আর কোনো কথা হবে না। এত জেদ কেন আপনার? হ্যাঁ, একটি কথা ভালোভাবে মাথায় ঢুকে নিন, যতদিন আপনি এখানে আছেন আপনার সিকিউরিটির দায়িত্ব আমার। সো এখানে কোনো গোসল করবেন না তো করবেন না, আর কোনো কথা নয়, বুঝতে পারছেন?
কথাগুলো বলতে বলতে হাঁপিয়ে গিয়েছি একদম। এক নিঃশ্বাসে কথাগুলো বলে দিলাম ওকে। আর কথাগুলো বলে যেন আমি বোকা বনে গেলাম। এভাবে কোনোদিন ওর সাথে কথা বলিনি। বর্ষা এক দৃষ্টিতে তাকিয়ে আছে, আমার কথাগুলো শুনছিল। ওর চোখে মুখে অবাক করার ছাপ। আমি যে ওর প্রতি এতটা কেয়ারফুল হবো মনে হয় আমার কাছ থেকে এতটা এক্সপেক্ট করেনি। ওর মুখের কোণে একটা হাসি ফুটে উঠলো, আমাকে প্রশ্ন করলো, অপূর্ব, তুই ঠিক আছিস? কি হয়েছে তোর? ওর কথা শুনে আমার যেন হুঁশ ফিরে এলো। আমি হুট করে ওর হাতটা ছেড়ে দিলাম। আমি চুপ করে দাঁড়িয়ে আছি। বর্ষা আবার আমাকে বলল, কি রে, কি হলো বল? এত রেগে গেলি কেন? না আসলে ম্যাম, আমি সরি, মানে আচ্ছা ঠিক আছে, আমি এখানে গোসল করব না, ওকে? আমি মুচকি মুচকি হাসি নিয়ে মাথা নাড়ালাম। বর্ষাও মুচকি হাসি হাসতে। তারপর বর্ষা আবার আমাকে বলে উঠলো, এবার চল একটু হাঁটি। জি চলুন। কি ব্যাপার, এত রেগে গেলি কেন? না আসলে মাথা ঠিক ছিল না তখন। তাই এখানে আমার প্রোটেকশনের দায়িত্ব তোর, তাই না? আমি তো লজ্জা পাচ্ছিলাম ওর দিকে তাকাতেই। ওদিক ফিরে শুধুই হাসছি। বর্ষা মনে হয় আমার লজ্জা পাওয়ার ব্যাপারটা বুঝতে পেরেছে, তাই আর বেশি কথা বাড়েনি। হঠাৎ করে বর্ষার মোবাইলটা বেজে উঠলো। ফোন রিসিভ করে কিছুক্ষণ কথা বলে কেটে দিল। আমি বর্ষাকে জিজ্ঞেস করতেই বলল, আর্জেন্ট মিটিং পড়েছে, তাই এখন হোটেলে যেতে হবে। কথা শুনে আমি বর্ষাকে বললাম, মিটিং? কিন্তু আমরা তো এখানে ট্যুরে এসেছি, তাই আবার কিসের মিটিং? আসলে খাগড়াছড়িতে আমাদের যে অফিসটা আছে ওইখানে কিছু এমপ্লয়ি নিয়োগ করতে হবে, কিন্তু ওদেরকে যে লিস্ট করবে সে একটু অসুস্থ হয়ে পড়েছে, তাই ঢাকা থেকে ফোন করে আমাকে যেতে বলেছে। তাহলে দেরি কেন, জলদি চলুন, নিশ্চয়ই ওরা অপেক্ষা করছে। হ্যাঁ চল। এরপর আমি আর বর্ষা দুজনে বেশি ঘোরাঘুরি না করে জলদি গাড়িতে উঠে সোজা হোটেলে চলে গেলাম। আলাদা একটি রুমে ইন্টারভিউ হবে, সেখানে ইয়াকুব স্যার আর বর্ষা থাকবে। কিন্তু বর্ষা আমাকে ওর সাথে যেতে বললো। কি আর করার, ওর কথা মতো ওর সাথে গিয়ে বসলাম। 21 জন ইন্টারভিউ দিতে এসেছে, তাদের মধ্যে থেকে 10 জনকে সিলেক্ট করা হলো। একে একে সবাই ইন্টারভিউ দিচ্ছে। ইয়াকুব স্যার আর বর্ষা তাদেরকে কিছু প্রশ্ন করেছে, কেউ দিতে পেরেছে, কেউ পারছে না। একে একে 11 জনের ইন্টারভিউ দিল। বর্ষা নিচে তাকিয়ে তাদের নম্বর দিচ্ছে। হঠাৎ 12 নম্বর ইন্টারভিউ দিতে আসা একটি ছেলে রুমে ঢুকে বর্ষাকে দেখে বর্ষা নাম ধরে বলল, বর্ষা, তুমি এখানে? বর্ষা কথাটা শুনে মুখ তুলে তাকাতে ওর মুখটা একদম কালো হয়ে গেল। ইন্টারভিউ দিতে আসা একটি ছেলে কিভাবে অফিসের বসকে নাম ধরে ডাকে, বিষয়টা আমার কাছে একদম ঘোলাটে লাগছিল। হঠাৎ করে বর্ষা রাগী কণ্ঠে বলে উঠল, আপনার সাহস কি করে যার কাছে ইন্টারভিউ দিতে এসেছেন তাকে নাম ধরে ডাকার? বর্ষা, তুমি এভাবে কথা বলছো কেন? শাট আপ মিস্টার আকাশ, এটা ইন্টারভিউ দেওয়ার জায়গা, আপনার পার্সোনাল বিষয় নিয়ে ডিসকাস করার জায়গা নয়, বুঝতে পেরেছেন? এতক্ষণ আমি সব বুঝতে পারলাম। আসলে ছেলেটা হলো আকাশ, বর্ষার এক্স বয়ফ্রেন্ড, যার সাথে বর্ষার বিয়ে ঠিক হয়েছিল। কিন্তু আকাশের অন্য মেয়ের সাথে এফআইআর থাকায় বিষয়টা ভেঙে দেয় এবং ব্রেকআপ হয়ে যায়। বর্ষার মুখে এমন কড়া কথাগুলো শুনে আকাশ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, কোনো কথা বলছে না। হঠাৎ করে ইয়াকুব স্যার বলে উঠলো, আরে বেয়াদব, এ কেমন আচরণ তোমার? তুমি ম্যাডামকে নাম ধরে ডাকছো? সরি স্যার, ভুল হয়ে গেছে। আকাশ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, কোনো কথাই বলছে না। ইয়াকুব স্যার এবার চেয়ার দেখিয়ে আকাশকে বলল, এবার এখানে এসে বসো। আকাশ এসে চেয়ারে বসে পড়ে। আর বর্ষা খুব রাগী মুডে খাতায় যারা উপস্থিত হয়েছে তাদের নম্বর দিচ্ছে। এরই মধ্যে ইয়াকুব স্যার আকাশের এই অপ্রত্যাশিত ব্যবহার নিয়ে খুবই অসন্তুষ্ট। আর এই অসন্তুষ্ট মুডের মধ্যে আকাশকে কয়েকটি অদ্ভুত প্রশ্ন করল। আকাশ কিছু প্রশ্নের উত্তর দিতে পারলো, আর কিছু দিতে পারলো না। বর্ষাও কিছু প্রশ্ন করলো আকাশকে, তবে সেই পরিবেশটা আমার কাছে এতটা অদ্ভুত লেগেছে যা ভাষায় প্রকাশ করার মতোই না। এমন ভাবে বর্ষা আকাশকে প্রশ্নগুলো করলো যেন আকাশ ওর চিরকালের শত্রু। মনে হয় বর্ষা চায় না আকাশ এই কোম্পানিতে জব করুক কিংবা চান্স পাক। ইন্টারভিউ শেষে আকাশ বাইরে চলে গেল। তারপর বাকি যে কয়েকজন ছিল তাদেরও ইন্টারভিউ নেওয়া হলো। আকাশ সহ 21 জন বাহিরে অপেক্ষা করছে অ্যানাউন্সমেন্টের জন্য। তাদের 21 জনের মধ্য থেকে 10 জনকে সিলেক্ট করা হবে। বর্ষা আর ইয়াকুব স্যার বসে বসে আলোচনা করছেন যে কাদেরকে নেওয়া যায়, কাকে জবটা দিলে ভালো হবে। আমিও তাদের সাথেই বসে রইলাম। কাজের কাজ তো আমার কিছুই নেই, শুধুই বর্ষার কারণে এখানে আছি। দীর্ঘ 1 ঘন্টা পর অ্যানাউন্সমেন্ট করা হলো। তবে যে বিষয়ে আমি একেবারে অবাক হইনি সেটা হলো যে 10 জনকে নেওয়া হয়েছে, তাদের মধ্যে আকাশ নেই। আকাশকে রিজেক্ট করা হয়েছে। অবশ্যই বর্ষার ওই রকম বিহেভ দেখে আমি আন্দাজ করেছিলাম যে এমন কিছু একটাই হবে। অ্যানাউন্সমেন্ট শুনে যারা সিলেক্ট হয়েছে তাদের মুখে হাসি, আর যারা সিলেক্ট হয়নি তারা গোমরা মুখ নিয়ে বাইরে চলে গেল।
তবে আকাশ কোনো পারমিশন ছাড়াই ইন্টারভিউ রুমে ঢুকে বলল, ইয়াকুব স্যার আকাশের বিহেভ দেখে এতটা রেগে গেলেন যে আকাশকে এবার গালি দিয়ে বসলেন। আরে ইডিয়েট, তোমার এত বড় সাহস, তুমি পারমিশন ছাড়া ভেতরে ঢুকলে কেন? স্যার প্লিজ, আমার কিছু কথা ছিল ম্যামের সাথে। ইউ রাস্কেল, আবার কথা বলছো? বের হয়ে যাও এই মুহূর্তে, না হলে সিকিউরিটি দিয়ে বের করে দেবো তোমায়। স্যার প্লিজ স্যার, আমার কিছু কথা ছিল ম্যামের সাথে, প্লিজ আমাকে একটু কথা বলতে দিন। আবার? ইয়াকুব সাহেব, আপনি একটু বাইরে যান, আমি দেখছি ছেলেটার প্রবলেম কি। কিন্তু ম্যাম। আপনাকে যেটা বলছি সেটা করুন। ইয়াকুব স্যার বর্ষার রাগ দেখে চলে গেলেন। আকাশ দৌড়ে এসে বর্ষাকে বিনয় সুরে বলতে শুরু করলো, বর্ষা প্লিজ আমার সাথে এরকম করো না, প্লিজ আমার চাকরিটা খুব দরকার, না হলে অনেক প্রবলেম হয়ে যাবে। প্লিজ বর্ষা, একটু দয়া করো আমার প্রতি। এ তোমার কেমন বেহাল অবস্থা হয়েছে আকাশ? তোমার বাবার তো ভালোই অবস্থান ছিল, আর একটা চাকরির জন্য এরকম অনুনয় বিনয় করছো? ভাগ্য আজ তোমাকে কোথায় নিয়ে দাঁড় করিয়েছে দেখেছো? আকাশ মাথা নিচু করে আছে, কোনো কথা বলছে না। বর্ষা তার অবস্থা দেখে আবার বলে উঠল, তা কি ব্যাপার? আমার কাছে এত রিকোয়েস্ট করার মানে কি? তোমাকে সিলেক্ট করা হয়নি, সো হয়নি। কারো সুপারিশ নিয়ে এখানে চাকরি পাওয়া যায় না। তুমি এখন যেতে পারো। গুড বাই। শাট আপ। যারা অন্যের মন নিয়ে ছিনিমিনি খেলে তাদের জন্য আমার মনে কোনো দয়া মায়া নেই। প্রাতিষ্ঠানিক সার্টিফিকেট দিয়ে নয়, মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য দেখে আমি মানুষ বিবেচনা করি। মনে পড়ে আমাকে ভালোবাসো, আবার অন্য একটি মেয়ের সাথে সম্পর্ক রেখেছিলে তুমি, প্রতারণা করেছিলে আমার সাথে। তুমি ভাবলে কি করে যে তোমার মনে আমার জন্য এক তিল পরিমাণ দয়া হবে? ঘৃণা করি আমি তোমায়, জাস্ট ঘৃণা। তুমি এখন যেতে পারো। আমি শুধু নীরব দর্শকের মতো ওদের কথাবার্তা শুনতে যাচ্ছি। বর্ষার মুখে কথাগুলো শুনে আকাশ মাথা নিচু করে চলে যেতে লাগলো। হঠাৎ বর্ষা পেছন থেকে আকাশকে ডাকলো আর বলল, আচ্ছা আকাশ, একটা প্রশ্ন ছিল। বাবার পকেটে পয়সা উড়িয়ে দিয়ে যে ছেলেটা আজ এই মেয়ে কাল ওই মেয়েকে নিয়ে ঘুরে বেড়াতো, সে ছেলেটার এই বেহাল দশা কেন? খুব জানতে ইচ্ছে করছে। আসলে তোমার এই পরিস্থিতি দেখে আমার তো খুব হাসি পাচ্ছে। তাই আকাশ মাথা নিচু করে বলল, তুমি বিয়ে ভেঙে দেওয়ার 4 মাস পর বাবা হার্ট অ্যাটাক করে মারা যায়। ওদিকে ব্যবসায় আমি অনভিজ্ঞ হওয়ায় ভালো করে সামাল দিতে পারিনি, তাই বাসায় একের পর এক লোকসান হচ্ছিল। যার ফলে ব্যবসায় ধস নামলো, অফিসটা নিলাম হয়ে গেল, সেই সাথে বাড়িটা। তাই মাকে আর ছোট বোনকে গিয়ে খাগড়াছড়িতে মামার বাড়ি চলে আসি। এখন থেকে একের পর এক চাকরি খুঁজতে লাগে, কিন্তু কোনো চাকরি পায় না। অন্যদিকে মায়ের অসুখ, ছোট বোনটার লেখাপড়া খরচ চালাতে হয়। মামা একসাথে সবকিছু পারছে না, তাই আমার খুব চাকরিটা প্রয়োজন ছিল বর্ষা। আল্লাহ জানে বেঈমান প্রতারকদের কি অবস্থা করতে হয়। তোমার পাপের ফল স্বরূপ আজ তোমার এই অবস্থা আকাশ। বুঝতে পেরেছো তো? কারো মন ভাঙলে তার শাস্তি একদিন না একদিন ঠিক পেতে হয়। তুমি এখন যেতে পারো। এই কোম্পানিতে তোমার কোনো চাকরি হবে না। তোমার চেহারা আমার আর সহ্য হচ্ছে না। প্লিজ লিভ। আকাশ বর্ষার কথাগুলো শুনে চলে যেতে লাগলো। আকাশের পরিবারের কথা শুনে আমার খুব মায়া লেগে গেল আকাশের প্রতি। হঠাৎ আমি পেছন থেকে ডাক দিলাম আকাশকে, এই যে শুনুন, একটু দাঁড়ান। বর্ষা আমার ব্যবহারে খুব অবাক হলো। আকাশ অবাক হয়ে আমাকে বলতে শুরু করলো, কি ব্যাপার? তুই ওকে দাঁড়াতে বললি কেন? ম্যাম, আমি বলেছিলাম কি আকাশের চাকরিটা দিয়ে দিন। তোর মাথা ঠিক আছে অপূর্ব? এই ছেলেটা আমার সাথে প্রতারণা করেছে, আর তুই বলছিস ওকে চাকরি দিতে? ম্যাম, ও যাই করুক না কেন, ওর জন্য ওর পরিবার কষ্ট করবে, এটা তো ঠিক না। প্লিজ ম্যাম, ওকে চাকরিটা দিয়ে দিন। আই এম সরি অপূর্ব, আমি তোর রিকোয়েস্ট রাখতে পারলাম না। এই ছেলেটাকে আমি সহ্য করতে পারছি না, সেখানে ওকে চাকরি দেওয়ার তো কোনো প্রশ্নই আসে না। ম্যাম প্লিজ একটু বোঝার চেষ্টা করুন। আকাশ অপরাধ করেছে, কিন্তু তার জন্য ওর পরিবার তো আর শাস্তি পেতে পারে না, তাই না? আমি তো ওর পরিবারকে কোনো শাস্তি দিচ্ছি না। আকাশের এই চাকরিটার উপর ওর পরিবারের ভবিষ্যৎ ডিপেন্ড করছে, ওর ছোট বোনের ভবিষ্যৎ ডিপেন্ড করছে, ওর অসুস্থ মা। প্লিজ একটু বোঝার চেষ্টা করুন। কিন্তু প্লিজ ম্যাম, আমার জন্য। বর্ষা আমার কথাগুলো শুনে কিছুক্ষণ ভাবলো। ভাবার পর আকাশকে বলল, মিস্টার আকাশ, তোমাকে এই চাকরিটা দেওয়া হলো। থ্যাঙ্কস ইউ ম্যাম। আমার বাড়ির সামনে একটা কুকুর আসলেও তাকে ফিরিয়ে দেই না।
তোমাকে সেই দয়াটাই করলাম। আর হ্যাঁ, এই যে দেখছো অপূর্ব, ওর রিকোয়েস্টেই তোমাকে চাকরিটা দিয়েছি। অপূর্ব আমার হবু বর। কথাটা শুনেই আমি ওর দিকে অবাক দৃষ্টিতে তাকালাম। কিছুদিন পর আমরা বিয়ে করছি, কথাটা সবার আগে তোমাকে জানালাম। চলে এসো বিয়ের দিন, দুমুঠো ডাল ভাত খেয়ে যেও। সরি, বিয়ে বাড়িতে তো আর ডাল ভাত রান্না করা হয় না, পোলাও মাংসই খেয়ে যেও। অবশ্য তোমার যা আর্থিক অবস্থা, তাতে ফ্রিতেই খাইয়ে দিব। তোমায় আর হাতে করে গিফট আনতে হবে না, তুমি এখন যেতে পারো। কথাটা বলে বর্ষা মুখ ফিরিয়ে নিল। আর আকাশ এতগুলো অপমানমূলক কথা মুখ বুঝে সহ্য করে আস্তে আস্তে চলে গেল। কি বা বলতো? আকাশ রুম থেকে বের হয়ে যেতেই আমি অবাক হয়ে বর্ষাকে প্রশ্ন করলাম, হবু বর মানে কি সব বলছেন আপনি আকাশকে? আপনার মাথা ঠিক আছে? বর্ষা মুচকি মুচকি হাসছে, কোনো কথাই বলছে না। আমি তার হাসি দেখে বললাম, আশ্চর্যতে হাসার মতো কি বললাম? আপনি আকাশকে বললেন কেন আমি আপনার হবু বর? কিছুদিন পর আমরা বিয়ে করছি। বর্ষা এখনো মুচকে মুচকে হাসছে। আমি আবার তাকে বললাম, আশ্চর্য তো, আপনি এখনো হাসছেন। বলুন এ কথাটা কেন বললেন ওকে? কেন? আমাকে যদি তোর বিয়ে করতে হয়, করবি না আমায় বিয়ে? ওর মুখে কথাটা শুনে থমকে গেলাম আমি। কি বলছে মেয়েটা? আমার কাছে যেন মেঘনা চাইতে বৃষ্টি, কিন্তু যে পরিস্থিতিতে বর্ষায় কথাগুলো বলেছে, এখনো সিরিয়াস কিনা এ বিষয়ে আমার সংকোচ বোধ করছে। সব ভাবনা বাদ দিয়ে আমি বর্ষাকে আবার বললাম, কি সব যাতা বলছেন আপনি? দেখুন, আমাকে টেনশনে ফেলবেন না। আরে তুই এত চাপ নিচ্ছিস কেন? ওকে জাস্ট জেলাস ফিল করানোর জন্য কথাটা বললাম, এইটুকুই। কথাটা শুনে মনের মধ্যে কেমন যেন একটা হতাশা চলে এলো। সত্যি সত্যি যদি বর্ষা বলতো যে ও আমাকে বিয়ে করতে চায়, তাহলে বোধহয় আমার জীবনে সবচেয়ে বেশি খুশি হতাম এই মুহূর্তে। তারপর আমি বর্ষাকে বললাম, ও আমি তো ভেবেছিলাম। কি ভেবেছিলি তুই? কিছু না। আচ্ছা এখন চল, অনেক ক্ষুধা লেগেছে, রাতও হয়েছে অনেক। আজকে তো আর তেমন কিছু ঘুরতে পারলাম না, চল বাইরে গিয়ে কিছু খেয়ে নেই। জি চলুন। আমরা দুজনে বাইরে একটি খোলা রেস্টুরেন্টে খেতে বসলাম। বর্ষা আর আমি একই সাথে বসলাম। বর্ষা ঠিক আমার সামনে বসে আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। তবে আমার খুব নার্ভাস ফিল হচ্ছে ওর হাসি দেখে। কিন্তু মেয়েটা যে এত সুন্দর করে হাসে, চোখটা ফেরাই কি করে আমি? হঠাৎ বর্ষা আমার ভাবনায় ব্যাঘাত ঘটিয়ে বলল, আচ্ছা বল, কি খাবি? যা অর্ডার করবেন তাই খাবো। তাই বুঝি? যেভাবে প্রতিনিয়ত মেয়েটা আমার সাথে এরকম আচরণ করছে, যেন ও আমার গার্লফ্রেন্ড। হঠাৎ করে বৃষ্টি চলে এলো, বিদ্যুৎ চমকাচ্ছে আকাশে, আর চারদিকে বৃষ্টির শব্দে মুখরিত। ঠিক তখনই বর্ষা আমাকে বলে উঠলো, ইস কি সুন্দর বৃষ্টি, দেখেছিস? বৃষ্টি আবার সুন্দর হয় কি করে? আরে হয়, তুই জানিস না। চল না দুজনে একটু ভিজি। আপনার কি মাথা খারাপ হয়ে গিয়েছে? রাত্র কয়টা বাজে? এ সময় আপনি বৃষ্টিতে ভিজছেন? আরে রাত দিনে কি আছে, বৃষ্টিতে তো যখন তখন ভেজা যায়। আমার তো দারুণ লাগে বৃষ্টিতে ভিজতে। দেখুন, রাত বিরাতে বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লেগে যাবে। পরে ট্যুরে এসে বিছানায় হবে আপনার খাগড়াছড়ি। আরে ধুর, কিছুই হবে না একটু ভিজলে। চল ভিজি একসাথে। দেখুন, আমার বৃষ্টি ভেজাটা যার অভ্যাস নেই। তাহলে তুই থাক, আমি ভিজি। কথাটা বলে এক সেকেন্ডও দেরি করলো না, সোজা বৃষ্টির মধ্যে বাইরে চলে গেল বর্ষা। বৃষ্টিতে ভেজার কারণে ওকে যেন আরো বেশি সুন্দর লাগছে। সে এক অপরূপ সৌন্দর্য মই বর্ষা। বৃষ্টিতে পাগলের মতো ঘুরছে, বৃষ্টির ফোঁটা ফোঁটা জল অনুভব করছে ও। চুলগুলো একদম ভিজে গিয়েছে, সাথে শাড়িটাও। এই অবস্থায় যেন পরীর মতো লাগছে বর্ষাকে। খুব ইচ্ছে করছিল ওর হাতটা ধরে একসাথে বৃষ্টিতে ভিজতে, ওকে কোলে নিয়ে বৃষ্টির শব্দগুলো অনুভব করতে, ওর মুখের এলোমেলো চুলগুলো হাত দিয়ে সরিয়ে দিতে, ওর নরম গালে আলতো করে হাতটা দিয়ে ওকে স্পর্শ করতে, তার সাথে কপালে একটি ভালোবাসার পরশ এঁকে দিতে, আর হৃদয়ে থাকা ওর জন্য ভালোবাসার অনুভূতিগুলো ওকে জানিয়ে দিতে। আমি শুধুই চোখ ভরে ওকে দেখছিলাম। কিন্তু হঠাৎ করে বৃষ্টির মধ্যে ও মাটিতে পড়ে গেল। বর্ষার পড়ে যাওয়া দেখে আমি দৌড়ে ওর কাছে গেলাম। গিয়ে দেখলাম ও অজ্ঞান হয়ে গিয়েছে। ওকে সাথে সাথে করে তুলে নিয়ে ডাকতে লাগলাম, ম্যাম কি হয়েছে আপনার? ম্যাম প্লিজ উঠুন, ম্যাম। কতবার ডাকলাম তবুও উঠলো না। আমার খুব ভয় লাগছে, ওর জটিল কোনো অসুখ হলো না তো? বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে হঠাৎ করে কেন পড়ে গেল? আমি চারপাশ না ভেবে ওকে করে তুলে নিলাম।
এরপর সোজা ওকে নিয়ে হোটেলে চলে গেলাম। বর্ষার রুমে গিয়ে বিছানায় শুয়ে দিলাম। প্রায় 3 ঘন্টা পর ওর জ্ঞান ফিরল। জ্ঞান ফিরতে বর্ষা তাকিয়ে দেখে আমি পাশে বসে আছি। ওর জ্ঞান ফিরতে দেখে আমি খুব আগ্রহের সাথে প্রশ্ন করলাম, আপনার কি হয়েছে, কেমন আছেন এখন? ভালো আছি। আপনি হঠাৎ অজ্ঞান হয়ে গেলেন কেন, কি হয়েছিল? বৃষ্টিতে ভিজতে ভিজতে হঠাৎ মাথাটা ঘুরতে লাগলো, তারপর আর কিছু মনে নেই, অজ্ঞান হয়ে যায়। আমাকে এখানে কে নিয়ে এসেছে? আমি নিয়ে এসেছি আপনাকে এখানে। ও তুই খেয়েছিস কিছু? আপনি কি অবস্থায় রেখে আমি খেতে পারি? অনেক রাত হয়েছে তো, এবার কিছু খেয়ে নে। প্রথমে আপনি খেয়ে নিন, আপনার জন্য খাবার অর্ডার করেছি, এখনই চলে আসবে। বর্ষা একটু উঠে বসতে চাইলো, আমি ওকে সাহায্য করলাম উঠতে সে দেখলো যে ওর কাপড় চেঞ্জ করে দিয়েছে। ও যে শাড়ি পরেছিল সেই শাড়িগুলো গায়ে নেই, ওর গায়েও অন্য একটি কাপড়। তৎক্ষণাৎ খুব রাগী কণ্ঠে আমাকে প্রশ্ন করলো, অপূর্ব, আমার কাপড় চেঞ্জ কে করেছে? ম্যাম আপনি এখন কথা বলবেন না, আপনার শরীর খারাপ। তুই আগে আমার প্রশ্নের উত্তর দে। ম্যাম পুরোটা বলার আগে বর্ষা আমার গালে ঠাস করে একটা চর বসিয়ে দিল। আমি নিজের অস্তিত্বকে বিশ্বাস করতে পারছিলাম না। বর্ষা যে আমার গায়ে হাত তুলতে পারবে সেটা আমি কল্পনা করতে পারিনি। বর্ষা খুব রাগী গলা আমাকে বলছিল, দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। তুই যে এতটা জঘন্য কাজ করবি, এতটা নিচু মনের কাজ করবি, সেটা আমি কল্পনাও করতে পারিনি। আমি কোনো কথা না বলে নিচের দিকে তাকিয়ে ওর কথাগুলো শুনছিলাম, আর আমার চোখ থেকে ফোঁটা ফোঁটা পানি পড়ছিল। ওর আঘাত অতটাও জোরে ছিল না, কিন্তু কেন জানি বুকটা ফেটে যাচ্ছে ওর আচরণে। হুট করে বর্ষা আবার আমাকে বলে উঠলো, তোকে আমি কত ভালো জানতাম, কত পরিষ্কার মনের মানুষ ভাবতাম তোকে, কিন্তু তুই যে এমন একটা কাজ করবি আমার সাথে আমি ভাবতেও পারিনি। বের হয়ে যা আমার রুম থেকে, জাস্ট গেট লস্ট। আমি ইচ্ছে করলে বর্ষার এই আচরণের প্রতিবাদ করতে পারতাম, কিন্তু জানি এখন কোনো লাভ হবে না ওর সাথে কথা বলে, কারণ ও খুব রেগে আছে। আমি নিশ্চুপ হয়ে রুম থেকে বের হয়ে চলে এলাম। রুম থেকে বের হয়ে আসতে মিস ফাইজার মুখোমুখি হলাম। আমার চোখে পানি দেখে জিজ্ঞেস করলো, মিস্টার অপূর্ব, আপনি কাঁদছেন কেন? কি হয়েছে? আমি মিস ফাইজার প্রশ্নে কোনো উত্তর না দিয়ে চলে আসতে লাগলাম। পেছন থেকে মিস ফাইজা ডাকছিল আমায়, কিন্তু তার কথায় কোনো কর্ণপাত না করে আমি চলে আসলাম। মিস ফাইজা ব্যাপারটা জানতে বসার রুমে ঢুকলো আর বলল, ম্যাম, আসতে পারি? কারো আসার দরকার নেই আমার রুমে, বের হয়ে যান এক্ষুনি। মিস ফাইজা না গিয়ে ভিতরে ঢুকে গেল। বর্ষা দেখে বলল, আপনাকে না বলেছি চলে যেতে, কি জন্য এসেছেন এখানে? ম্যাম সরি, কিন্তু একটা বিষয় জানার খুব ইচ্ছে করছে। আপনার ইচ্ছা অনিচ্ছা আপনার কাছে রাখুন। আমাকে প্লিজ একা থাকতে দিন, জাস্ট লিভ মি অ্যালোন। ম্যাম, মিস্টার অপূর্বকে দেখলাম কাঁদতে কাঁদতে আপনার রুম থেকে বের হয়ে যেতে। কিছু কি হয়েছে আপনাদের মাঝে? বর্ষা রাগে চুপ করে আছে, কোনো কথাই বলছে না। মিস ফাইজা বর্ষাকে চুপ করে থাকতে দেখে আবারও বলে উঠল, ম্যাম প্লিজ বলুন, কি হয়েছে আপনাদের মাঝে? কেন মিস্টার অপূর্ব কাঁদতে কাঁদতে বের হয়ে গেল? অপূর্ব যে এরকম একটা কাজ করতে পারবে আমি কল্পনাও করতে পারিনি। কি করেছেন মিস্টার অপূর্ব? ও আমার সাথে এমন একটা কাজ কি করে করতে পারলো? ম্যাম প্লিজ আমাকে বলুন, কি করেছে মিস্টার অপূর্ব? এবার মিস ফাইজার দিকে তাকিয়ে বর্ষা বলল, অপূর্ব আমার পারমিশন না নিয়ে আপনার কি ম্যাম? প্লিজ বলুন। ও আমার পারমিশন না নিয়ে আমার কাপড় চেঞ্জ করেছে। কথাটা শুনে মিস ফাইজা খুব অবাক হলেন। অবাক দৃষ্টিতে বর্ষাকে প্রশ্ন করলেন, কি বলছেন কি ম্যাম? তারপর আপনি কি করেছেন মিস্টার অপূর্বর সাথে? ওকে একটা চড় মেরেছি। কি ম্যাম, আপনি কি করলেন এটা? কি করলাম মানে? ও এমন একটা জঘন্য কাজ করলো আমার সাথে, আর আপনি বলছেন কি করেছি? ম্যাম, আপনি অনেক বড় ভুল করে ফেলেছেন। কি বলতে চাচ্ছেন মিস ফাইজা? আমি ওকে থাপ্পড় মেরে ভুল করেছি? ম্যাম, আপনি ওকে থাপ্পড় মেরে ভুল করেছেন, কারণ মিস্টার অপূর্ব আপনার কাপড় চেঞ্জ করেনি, আপনার কাপড় চেঞ্জ করেছি আমি। মিস ফাইজার মুখে কথাটা শুনে এবার যেন তার মাথায় আকাশ ভেঙে পড়ল। বর্ষা খুব অবাক হয়ে মিস শায়লাকে জিজ্ঞেস করলো, কি বলছেন কি মিস ফাইজা? অপূর্ব আমার কাপড় চেঞ্জ করেনি? না ম্যাম, অপূর্ব আপনার কাপড় চেঞ্জ করেননি। আপনি যখন অজ্ঞান হয়ে গিয়েছিলেন, মিস্টার অপূর্ব আপনাকে রুমে এনে আমাকে ফোন করে এখানে আনায়। তারপর আপনার শাড়ি ভেজা দেখে আমাকে বলেন যে আপনার শাড়িটা চেঞ্জ করে দিতে।
তারপর উনি হোটেল থেকে ডাক্তার নিয়ে এসে আপনাকে দেখান। ডাক্তার আপনাকে ইঞ্জেকশন দেন। প্রায় 3 ঘন্টা পর আপনার জ্ঞান ফেরে। এই 3 ঘন্টা মিস্টার অপূর্ব আপনার পাশেই বসেছিল। মিস ফাইজার মুখে কথাগুলো শুনে বর্ষা বিছানায় বসে পড়ে। চোখ দিয়ে পানি পড়তে থাকে। নিজেকে খুব অপরাধী মনে করছে এখন। আর আমি শালাকে বলতে লাগে, এটা আমি কি করলাম মিস ফাইজা? কি করলাম আমি? ম্যাম, অপূর্ব কি আমায় কখনো মাফ করতে পারবে? ম্যাম, আপনি হয়তো মিস্টার অপূর্বের গালে চড় মেরেছেন, কিন্তু জানেন ওনার আঘাতটা কোথায় লেগেছে? ওনার আঘাতটা বুকে লেগেছে ম্যাম। আমি এখন কি করব মিস ফাইজা? আমি কি করে পারলাম একটা মা মরা ছেলের গায়ে হাত তুলতে? আমি কি করে পারলাম? ম্যাম, নিজেকে সামলান। আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না, কখনো না। ম্যাম, নিজেকে কন্ট্রোল করুন। আপনি মিস্টার অপূর্বের কাছে যান, ওনার কাছে ক্ষমা চান। আমার বিশ্বাস উনি আপনাকে ফিরিয়ে দেবেন না। বর্ষা শুধু কেঁদেই চলেছে আর কাঁদছেই। আমি পারবো না এই মুখ নিয়ে ওর সামনে দাঁড়াতে মিস ফাইজা। আমি পারবো না। ও আমাকে ক্ষমা করবে না। মিস্টার অপূর্বকে আমি যতটা কাছ থেকে দেখেছি, উনি ওই রকম মানুষই নন। ওনার মনটা খুব ভালো। আপনি ওনার কাছে যান, উনি আপনাকে নিশ্চয়ই ক্ষমা করে দেবেন। আর যদি ক্ষমা না করে? কোথায় অপূর্ব? কোথায় আছে ও? আমি বাগানে দাঁড়িয়ে আছি। বাগানটা পুরো খালি। অবশ্য এত রাতে কেউ বাগানে থাকার কথাও না। আকাশের দিকে তাকিয়ে আছি এক দৃষ্টিতে। চোখটাও আজকাল আমার কথা শুনে না। আমার অনুমতি ছাড়া কেঁদে যায় অযথা। বুকের বাম পাশটা আজ খুব ব্যথা অনুভব করছে, বড্ড বেশি। আমি লক্ষ্য করছি যখনই প্রিয়জনের কাছ থেকে আঘাত পাই তখনই বুকটা খুব ব্যথা করে। আজ আম্মুর কথা বড্ড বেশি মনে পড়ছে। এই কয়দিন বর্ষার সাথে ছিলাম, আম্মুকে একটু কমে মিস করেছি। বলতে গেলে মিস করিনি, কারণ বর্ষা আমার সব কষ্ট মুছে দিয়েছিল। আমার যত্ন নেওয়া, আমার ভালো মন্দের খেয়াল রাখা, ঠিকমতো খাবার খাওয়া, সব। কিন্তু আজও আমাকে এমন একটা অপবাদ দিয়ে দূরে সরিয়ে দিয়েছে যা আমি কখনো কল্পনা করিনি। আজ নিজেকে খুব একা লাগছে, বড্ড একা। এসব কথা ভাবতে ভাবতে চোখটা ঢেকে গেল নোনা জলে। গাল বেয়ে ফোঁটা ফোঁটা পানি পড়ছে। এই চোখের পানি আমার একাকিত্ব আর কষ্টের প্রকাশ করছে। হঠাৎ করে কেউ একজন আমার ঘাড়ে হাত দিল। মুখ ঘুরে দেখি বর্ষা অপরাধীর মতো দাঁড়িয়ে আছে আর চোখ বেয়ে পানি পড়ছে। আমি ওকে দেখে মুখ সরিয়ে নিলাম। ও আমার দুগালে হাত দিয়ে আমার মুখ ফিরে নিল ওর মুখের দিকে। হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে চোখের পানিগুলো মুছে দিল আর কাঁদো কাঁদো গলায় বলতে লাগলো, সরি রে, আই এম রিয়েলি সরি। আমি বুঝতে পারিনি। আমি চুপ করে আছি, কোনো কথা বলছি না। বর্ষা আবার আমাকে বলতে শুরু করলো, প্লিজ আমায় ক্ষমা করে দে। প্লিজ অপূর্ব, মাফ করে দে। আর কখনো তোর সাথে এমন করব না। আমি নিচের দিকে তাকিয়ে শুধুই কাঁদছি। ওর গাল দুটো একেবারে শক্ত করে ধরে আছে। দেখ আমার দিকে তাকা, দেখ আমিও কাঁদছি। প্লিজ আমায় ক্ষমা করে দে। আমি বুঝতে পারিনি আসলে, তখন মাথা ঠিক ছিল না। তুই ছাড়া ওখানে আর কেউ ছিল না তো, তাই মাথা গরম করে তোকে কিনা কি বলে ফেলেছি। তোর খুব লেগেছে না রে? বল, লেগেছে তাই না? ওর এই কথাগুলো শুনে আমার আরো বেশি কান্না পাচ্ছিল, তাই মুখ ফিরিয়ে ঘুরে গেলাম। কিন্তু ও আমার সামনে এসে এবার কাঁদো কাঁদো গলায় বলতে লাগলো, কিরে, তুই এখনো রেগে আছিস আমার প্রতি? আমায় ক্ষমা করবি না? দেখ, আগে যখন তুই অন্যায় করতি আমি কিন্তু তোকে ক্ষমা করে দিতাম। তুই কিন্তু আমার সাথে ঠিক করছিস না। আমি চুপ করে আছি, কি বলবো বুঝতে পারছি না। বর্ষা আরো আমাকে বলতে শুরু করলো, আচ্ছা ঠিক আছে, এই কানে ধরলাম। আর কখনো তোর সাথে এমন করব না, প্রমিস। এবার ক্ষমা করে দে। আমি এবার ওর দিকে তাকালাম। ওর এই কান্নামাখা ছেঁড়াটা দেখে আমার বড্ড মায়া লেগে গেল ওর প্রতি। যেন আবার সমস্ত অভিমান হওয়াটা মিলিয়ে গেল। আমি ওর কান থেকে হাত দুটো ছাড়িয়ে নিলাম। মাপ চাওয়ার কি আছে? আপনি যা করেছেন ঠিক আছে। আপনার জায়গায় আমি থাকলে তাই করতাম। দেখ, একদম ঢং করবি না আমার সামনে। আমি জানি তুই আমার জায়গায় থাকলে এটা করতি না। তুই খুব ট্যালেন্টেড। আমি জানি আমি ঠিক করিনি, অন্যায় করেছি। এবার বল, মাফ করেছিস কিনা? বললাম তো, মাপ চাওয়ার কিছু নেই। দেখ, তুই যদি আমায় মাফ না করিস আমি কিন্তু আবার সত্যি সত্যি কেঁদে দিব। এতক্ষণ কেঁদে আপনার চোখে পানি ফুরায়নি? না, ফুরোয়নি। তুই মাফ না করলে আমি কিন্তু এবার সত্যি কেঁদে দেব। আচ্ছা ঠিক আছে, মাফ করেছি, হয়েছে। লক্ষ্মী ছেলে, আমায় টেনে জড়িয়ে ধরবি না? সত্যি খুব ইচ্ছে করছিল ওকে জড়িয়ে ধরার। মেয়েটাকে এতটাই ভালোবেসেছি,
জোর দেওয়া সমস্ত কষ্টগুলো হাসি মুখে সহ্য করে নিতে পারবো এখন। তাই আর বেশি না ভেবে হালকা করে জোরে ধরলাম ওকে। আমার মনের মাঝে যেন কালো মেঘগুলো সরে গিয়েছে, আদা প্রশান্তি চলে এসেছে। হুট করে বর্ষা আমাকে বলতে শুরু করলো, অপূর্ব, তোর খুব লেগেছে না রে? একটু লেগেছে বুকের মধ্যে। আমি সরি রে, আর কখনো হবে না। আর কতবার সরি বলবেন, হয়েছে তো। বর্ষা এবার খুব শক্ত করে জড়িয়ে ধরেছে আমায়। ওকে বুকের মাঝে পেয়ে আমার সমস্ত কষ্টগুলো ভুলে গিয়েছি। এভাবে অনেকক্ষণ জড়িয়ে ধরেছিলাম আমরা একে অপরকে। হঠাৎ করে পেছন থেকে কেউ কাশির আওয়াজ দিল। আওয়াজ শুনে বর্ষাকে হুট করে ছেড়ে দিলাম। চেয়ে দেখি আফসার ভাই। আফসার ভাইকে দেখে সে কি লজ্জায় যে পড়েছিলাম তা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। হঠাৎ আফসার ভাই বলে উঠলো, আই এম রিয়েলি সরি ম্যাম, আসলে বুঝতে পারিনি যে আপনারা এখানে আছেন। আই এম রিয়েলি সরি। বর্ষা তো আফসার ভাইয়ের দিকে তাকাচ্ছেই না, শুধু এদিক ওদিক তাকাচ্ছে। এরপর আফসার ভাইকে আমি বললাম, আফসার ভাই আপনি এখানে হঠাৎ? না, আসলে অফিসের কিছু কাজের জন্য ম্যাডামের রুমে গিয়েছিলাম। ওখানে গিয়ে দেখি মিস শালা ম্যাডামের রুম গোছাচ্ছে। তো ওনাকে জিজ্ঞেস করে উনি বললেন যে ম্যাডাম নাকি বাগানে দেখে এসেছেন। আমিও এখানে এলাম ম্যাডামকে খুঁজতে খুঁজতে, কিন্তু এখানে যে বৃন্দাবনের কৃষ্ণলীলা চলছে সেটা তো জানতামই না। না হলে একটু পরে আসতাম। আসলে আমাদের অপূর্ব হয়তো সত্যিকারের মানুষ। মিস্টার আফসার, আজে বাজে কথা না বলে কি জন্য এসেছেন সেটা বলুন। না ম্যাম, তেমন কোনো ইম্পর্টেন্ট কাজ নয়, ছোটখাটো কাজ। আপনি চাইলে পরেও করা যায়, কোনো সমস্যা নেই। বেশি কথা বলবেন না, আমার রুমে আসুন, দেখছি। বর্ষা যেতে না যেতে আফসার ভাই আমার বুকে 2-3টা ঘুষি মেরে বলল, আরে মিস্টার অপূর্ব স্যার, আপনি যে তলে তলে এত দূর সেটা তো জানতাম না। কি সব বলছেন আফসার ভাই? অবস্থা দেখুন, কোচিকে করে ফিটার খায়, যেন কিচ্ছু বোঝে না। আমাদের সামনে বলেন কিছু নাই, কোনো সম্পর্ক নাই, আর এখন সে পুরো লাইলি মজনু। আফসার ভাই সবসময় এরকম করবেন না তো, ভালো লাগে না। আমি কথাটা বলেই চলে আসবো, আর আফসার ভাই আমার হাতটা ধরে বললেন, আরে মিয়া যাও কই? এটা তো বলে যাও ম্যাডামকে প্রপোজ করলেন কিভাবে? ইংলিশে না বাংলায়? আই লাভ ইউ বলেছেন নাকি অন্য কিছু? হাঁটুতে বসে পড়ে ফুল দিয়েছেন নাকি অন্যভাবে? কেমনে প্রপোজ করলেন একটু বলেন না। উফ আফসার ভাই, ওরকম কিছুই না। অপূর্ব ভাই, আপনি কি আমাকে এই বয়সে বুড়ো কাতারে ফেলতে চান নাকি? মানে হলো গিয়ে, আমি নিজের চোখে দেখলাম আপনি ম্যাডামকে জড়িয়ে ধরলেন, আর আমাকে বলছেন এসব কিছুই হয় নাই। প্রপোজ ছাড়া আবার কেউ জড়িয়ে ধরে নাকি আফসার ভাই? শোনেন মিয়া, আমার বয়স কিন্তু কম হয় নাই, আবার এত বেশিও হয় নাই যে রাতে কম দেখবো। রাত কানা মনে করেছেন নাকি আমারে? আমি স্পষ্ট দেখলাম আপনি ম্যাডামকে জড়িয়ে ধরলেন। বলেন না অপূর্ব ভাই, প্লিজ একটু বলেন, কেমনে প্রপোজ করলেন? ম্যাডাম কেমনে আপনার অ্যাকসেপ্ট করলো? আফসার ভাই অনেক রাত হয়েছে, ঘুম পাইছে, সরেন তো, ভালো লাগছে না। কথাটা বলে আফসার ভাইকে পাশ কাটিয়ে চলে আসতে লাগলাম বাগান থেকে। কিন্তু আফসার ভাই পেছন থেকে চিৎকার করে বলতে লাগলো, অপূর্ব ভাই, প্রপোজের কথাটা না হয় নাই বললেন, কিন্তু বিয়ের দিন দাওয়ার দিন কিন্তু ঐতিহাসিক সফল প্রেমের সাক্ষী হয়ে থাকতে চাই। এই কথা মনে থাকে যায়, নইলে মনে কষ্ট থেকে যাবে, শুনছেন তো? আমি ওনার কথায় কান্না দিয়ে সোজা গিয়ে রুমে চলে আসলাম। এসে একটু ফ্রেশ হয়ে খাওয়া শেষ করলাম, তারপর সোজা বালিশে মাথা দিলাম। হঠাৎ মনে পড়লো বর্ষা তো অসুস্থ ছিল, একবার দেখে আসবো। না থাক, বর্ষা রুমে যদি আবার ঢুকি, সেটা যদি আবার আফসার ভাই দেখে, তাহলে আবার তৃতীয় বিশ্বযুদ্ধ লাগিয়ে দেবে। তাই আর বর্ষার রুমে গেলাম না। চোখটা বুঝতেই ঘুমের রাজ্যে হারিয়ে গেলাম। তবে এই ঘুমের মধ্যে বর্ষাকে নিয়ে খুব সুন্দর একটা স্বপ্ন দেখেছি, খুব আনন্দ একটা স্বপ্ন, যেটা আমি সবসময় চেয়েছিলাম, ঠিক সেরকমই। হঠাৎ আমার স্বপ্নের ব্যাঘাত ঘটিয়ে কলিং বেল বেজে উঠলো। চোখ খুলেই ঘড়ির দিকে তাকাতে দেখি 9:30 বাজে। উঠে গিয়ে দরজা খুলতে বর্ষার চন্দ্রমাখা হাসি মুখটা দেখতে পেলাম। আরে বাহ, বর্ষাতে খুব সুন্দর করে সেজেছে আজ। নীল শাড়ি, হাতে কাচের চুড়িগুলো, কানে ছোট্ট দুটি ঝুমকো, মাথার চুলগুলো খোলা, আর চোখের নিচে গাঢ় কাজল। বর্ষা দেখতে খুব একটা ফর্সা না, একটু শ্যামলা বর্ণের, কিন্তু ওর মুখটা যে এতটাই মায়াবী, এতটাই যে কোনো ছেলে ওর প্রেমে পড়তে বাধ্যই হবে। ওর সবকিছু আমার কাছে ভালো লাগে, সবকিছু, কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে ওর মুখের হাসি এবং চোখের নিচে কাজলটা। ঠিক আকাশ থেকে নেমে আসা পরীর মতো লাগে তখন। হঠাৎ আমার মুগ্ধতায় ব্যাঘাত ঘটিয়ে চুটকি বাজিয়ে বলল, কি
এই যে মিস্টার, কি দেখছিস সেভাবে? কিছু না। কিরে, বাইরে দাঁড় করে রাখবি নাকি? ভেতরে আসতে বলবি না? ও সরি, প্লিজ আসুন। ইস, কি অবস্থা করে রেখেছিস তোর ঘরটা। তুই কি একটুও চেঞ্জ হবি না? না নিজের কোনো যত্ন নিস না ঘরটার। এ ঘরের যত্ন নিয়ে কি হবে? এটা তো হোটেল। একটা থাপ্পড় দেব। হোটেল তো কি হয়েছে শুনি? তুই এই ঘরে থাকিস না এখন, একটু গুছিয়ে রাখবি না? আমারও সব গুছিয়ে টুছিয়ে রাখা ভালো লাগে না। তা তো লাগবেই না। যা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নে, আজকে খুব সুন্দর একটি পাহাড়ে ঘুরতে যাব আমরা সবাই। আমি মাথা নাড়িয়ে সোজা বাথরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে বাথরুম থেকে বের হতে দেখি আমার রুমটা খুব সুন্দরভাবে গোছানো। অবশ্য বর্ষা এই কাজ করেছে, তো ওই বর্ষা রুমে নেই, হয়তো চলে গেছে। আমি তোয়ালে দিয়ে চুলগুলো মুছছিলাম, হঠাৎ বর্ষা ব্রেকফাস্ট নিয়ে রুমে চলে এলো। এসে আমাকে বলে উঠলো, কিরে, তোর হয়েছে? জি প্রায় শেষ। প্রায় শেষ কি? এখনো রেডি হোসনি? নাস্তা খাবি না? তাড়াতাড়ি বের হতে হবে তো। মনের মধ্যে হঠাৎ দুষ্টু বুদ্ধি চলে আসলো। ভাবলাম বর্ষার সাথে একটু দুষ্টুমি করি। উফ, কিরে, কি হয়েছে? মনের হাতটা মোচড় খেয়েছে, খুব ব্যথা করছে। কই দেখি দেখ। মাথা আবার দেখে মুছে কিভাবে? হয়েছে হয়েছে, তোয়ালেটা দে, আমি মাথা মুছে দিচ্ছি। বর্ষা হাতে তোয়ালাটা নিয়ে আমার মাথা মুছতে চাইছে, কিন্তু মুছতে পারছে না। তাই আমাকে বলল, উফ, তুই এত লম্বা না, তোর মাথায় আমার হাতটা যাচ্ছেই না। আমি শুধু মুচকে মুচকে আসছি ওর কথাগুলো শুনে। তারপর আমি তাকে বললাম, আমি এতটা লম্বা হলে তাতে আমার কি দোষ বলুন? বর্ষা আমার খাটের উপর উঠে আমার মাথাটা মুছতে লাগলো। আমি শুধু তার দিকে চেয়েছি। কতটা মিষ্টি মেয়েটা, একবার তাকালে শুধু দেখতে মন চায়। চোখ দুটো ভরে দেখেছি তাকে। ঠিক তখনই বর্ষা আমাকে বলল, নে, হয়েছে, মাথা মুছা শেষ, এবার জলদি রেডি হয়ে নে, আর নাস্তাটা তাড়াতাড়ি শেষ কর, আমি আসছি। কথাটা বলে চলতে লাগলো। ঠিক তখন আমি বর্ষাকে বললাম, আরে নাস্তা করব কিভাবে? আমার হাত মোচড় খেয়েছে, খুব ব্যথা করছে। ও, আমি সরি রে, ভুলে গিয়েছিলাম। এইখানে আয়, তাড়াতাড়ি বস। বর্ষা বিছানায় বসে আমাকে ডাকছে। তারপর আমি গিয়ে বিছানায় বসলাম। ও চামচ দিয়ে আমাকে খাইয়ে দিচ্ছে। আমি ওর চোখের দিকে তাকিয়ে খেতে লাগলাম। খাবারগুলো মুখে দিতেই থু থু। কিরে, কি হয়েছে? খাবারগুলো ফেলে দিলি কেন? ছি, এগুলো কি? এগুলো কি মানে? এগুলো স্যুপ। এই কাঁচা কাঁচা সবজি, এগুলো সিদ্ধ করে এনেছেন। এগুলো কি স্যুপ বলছেন? একটা দিব ধরে। এরকমই হয় স্যুপ। না, আমি এগুলো খাবো না, আমার ঘৃণা লাগছে। বেশি কথা না বলে চুপচাপ খেয়ে নে। কিন্তু কোনো কিন্তু না, নে, হা কর। কি আর করার, বর্ষার রাগারাগিতে পুরো স্যুপটা গিলতে হলো। যা বিচ্ছিরি খেতে লেগেছে না, কি বলবো। এগুলো নাকি স্যুপ, আমাকে পুরোটা খাইয়ে দিয়েও যেতে হবে বলল। তাড়াতাড়ি নিচে আয়, আমরা অপেক্ষা করছি, লেট করবি না কিন্তু। কথাটা বলে চলে গেল। আমি আর দেরি না করে রেডি হয়ে চলে গেলাম নিচে। সবাই বাসের মধ্যে বসে আছে, আমিও বাসে উঠে পিছে চলে গেলাম। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, একটা সিটও খালি নেই, শুধু বসার পাশে সিটটা ছাড়া। সচরাচর আমি আফসার ভাইয়ের পাশেই বসি, কিন্তু আজকে আফসার ভাইয়ের পাশে অন্য একজন। আফসার ভাই আমার বিষয়টা লক্ষ্য করে বলেন, অপূর্ব ভাই, কি হলো? সেটা খুঁজে পাচ্ছেন না নাকি? আমার সিট কই আফসার ভাই? ন্যাকা কচি কুকা ফিটার খান, তাই না? সামনে এত সুন্দর সিট খালি রেখে পিছনে আসলেন কেন? কিন্তু ওরা তো অফিসের বসের, ম্যাডামের একার। ওই একারে এখন দোকলা হয়ে গেছে ভাই। বেশি ঢং না করে ওখানে গিয়ে বসে পড়ুন। আফসার ভাইয়ের কথাটায় কিছুটা লজ্জা পেলাম, কিন্তু কি আর করার, সিট যখন খালি নেই তখন বর্ষার পাশে গিয়ে বসতে হলো। ওর পাশে গিয়ে বসতে খুব জোরে একটা চিমটি কাটলো আমায়। ওর এমন কাণ্ড দেখে আমি বললাম, উফ, এটা কি করলেন? কি করলাম মানে? দেখলি আমার পাশের সিটটা খালি, তুই আবার পিছনে গেলি কেন? আপনার পাশে বসলে অন্যরা কি মনে করবে? দেবো এক থাপ্পড়, গালটা একদম লাল করে দেব। তোকে অফিসের চাকরিটা দিয়েছে কে শুনি? অন্যরা নাকি আমি? আপনি? তাহলে কার কথা মেনে চলবি? অবশ্যই আপনার। তাহলে কিন্তু চুপ, একদম চুপ, কোনো কথা বলবি না, যত সব। গাড়ি চলছে তার আপন গতিতে। রাস্তায় বর্ষা একটা কথাও বললো না, নিশ্চুপ ভাবে চললো গাড়ি।
গিয়ে থামলো একটা ইয়া বড় পাহাড়ের কাছে। সিট থেকে উঠতে যাব তখনই বর্ষা হাত টেনে আমার সিটে বসিয়ে দিল। কি হলো, বসিয়ে দিলেন কেন? একদম চুপ, কোনো কথা বলবি না। সবাই নামুক, তারপর আমরা নামবো। কিন্তু কেন? তোকে না বলেছি বেশি কথা বলবি না? আচ্ছা বলবো না। সবাই নামলো, তারপর বর্ষা আর আমি একসাথে নামলাম। তবে লক্ষ্য করলাম সামনে থেকে আফসার ভাই আমাদের দিকে বারবার তাকাচ্ছে, খুব লক্ষ্য করছে আমাদের। খুব সুন্দর একটি পাহাড়, সেই সাথে ঘন ঘন জঙ্গল। সবাই সামনে হাঁটছে, আমি আর বর্ষা পেছনে। পাহাড়ের উপরে আদিবাসীদের একটি বস্তি আছে যেখানে সবাই যাচ্ছে। সবাই সামনে সামনে হাঁটছে, কিন্তু আমি আর বর্ষা পেছনে হাঁটছি। এটা আমার কাছে খুব বিরক্তিকর লাগছিল। তবে কি আর করব, মুখ ফুটে কিছু বলতেও পারবো না, বললে বকা শুনতে হবে। হঠাৎ বর্ষা চিৎকার করে উঠলো। উফ, আরে বাবা রে, মরে গেলাম রে। কি হলো, আপনি চিৎকার করছেন কেন? পায়ে বোধহয় একটা কাঁটা ঢুকেছে, খুব ব্যথা করছে, হাঁটতে পারছি না। কই দেখি দেখি। আমি হাঁটু কেটে বসে হাঁটুর উপর পাটা দিয়ে দেখলাম একটি ছোট কাঁটা ঢুকেছে। ওর পায়ে রক্ত বের হয়েছে সামান্য। আমি কাঁটাটা হালকা করে টান দিতেই বর্ষা একটু চিৎকার করে উঠলো। কাঁটাটা বের করে দিলাম। এরপর আমি তাকে বললাম, নিন এবার আসুন, কাঁটা ফেলে দিয়েছি। কথাটা বলেই হাঁটতে লাগলাম। হঠাৎ পেছন থেকে আমার কলার টেনে বলল, কিরে, তুই কোথায় যাচ্ছিস আমাকে ফেলে? কোথায় যাচ্ছি মানে? আসুন সামনে আসুন, সবাই তো ওখানে যাচ্ছে। তুই দেখছিস না আমার পায়ে কাঁটা ঢুকেছে, আমি হাঁটতে পারছি না। তো আমি কি করব? আমি জানি কি তুই কি করবি। আমি তো হাঁটতে পারছি না, দেখতেই পাচ্ছিস। বুঝতেই পারছি, কোলে ওঠার বাহানা। ছোট্ট একটি কাঁটা ঢুকেছে, তাতে নাকি সে হাঁটতে পারছে না। তারপর আমি তাকে বললাম, খোলে নেব। নিলে তো ভালোই হয়। কি আর করার, ওকে কোলে তুলে হাঁটতে লাগলাম। আমি সামনের দিকে তাকিয়ে হাঁটছি আর ও আমার দিকে তাকিয়ে আছে। এভাবে আমি ওকে কোলে নিয়ে হাঁটতে হাঁটতে বলতে লাগলাম, জানেন আজ না একটা সুন্দর স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন রে? দেখলাম আপনি নীল একটা বেনারসি শাড়ি পরে আসছেন। নীল বেনারসি? বিয়ের সাথে সেজেছিলেন। ওই বিয়েতে তো লাল শাড়ি পরে। কিন্তু আমার তো পছন্দের নীল শাড়ি। তা আমার বরকে দেখিসনি? দেখেছি। কে রে? না সেটা তো বলা যাবে না। কেন? বিয়ের দিন তো দেখবেনই, তা এখন জেনে কি লাভ। আচ্ছা তারপর? তারপর আমি কলিং বেলের আওয়াজে কথাটা শুনে বর্ষা হাসতে লাগলো। হাঁটতে হাঁটতে আমরা আদিবাসীদের বস্তির কাছাকাছি চলে এলাম। এসে ওকে নামিয়ে দিলাম। নামিয়ে দিতেই ও আমাকে বলল, কি রে, নামিয়ে দিলে যে? এখনো তো বস্তিতে আসলাম না আমরা। তা আপনি কি ভাবছেন আপনাকে বস্তির মধ্যে নিয়ে যাব? এভাবে কোলে করে অসম্ভব। তুই নিবি না? আমি তো হাঁটতে পারছি না, দেখছিস তো। দেখুন বস্তি খুব কাছাকাছি, একটু হেঁটে যান। আপনাকে এভাবে সবার সামনে নিয়ে গেলে ওরা আবার কি না কি মনে করবে। না না, আমি আর আপনাকে এভাবে নিতে পারবো না, প্লিজ একটু হেঁটে আসুন। বর্ষা আমার কথা শুনে একা একাই হাসছে আর বলছে, আচ্ছা ঠিক আছে চল, তুই আমাকে নিবি না যখন, কি আর করার। কথাটা বলে আমরা হাঁটতে শুরু করলাম। এবার তো ম্যাডাম খুব সুন্দরভাবে হাঁটছে দেখি, পায়েতে কোনো সমস্যাই হচ্ছে না। আর এতক্ষণ আমার কোলে বসে মজা নিয়েছে। যাই হোক, অবশেষে আমরা আদিবাসীদের বস্তিতে বসে গেলাম। ওখানে গিয়ে ওদের জীবনযাপনের ধরন, ওদের কথাবার্তা, ওদের আচার আচরণ লক্ষ্য করলাম। ভালোই লাগলো। এমনকি আদিবাসীদের মেয়েরা আমাদেরকে নৃত্য পরিবেশন করে দেখালো। নৃত্য শেষে আমরা সবাই বস্তির চারপাশে ঘুরে দেখছি। হঠাৎ ওই বর্ষা বস্তির একটি গোলাপের বাগানের দিকে তাকিয়ে বলল, দেখ দেখ কি সুন্দর না বাগানটা, কতগুলো ফুল ফুটেছে। প্লিজ আমাকে একটি ফুল এনে দে না। বাগানটা একটু দূরে ছিল, তাই আমি একটু হেঁটে গিয়ে বাগানের ভেতরে ঢুকলাম। একটি গোলাপ ফুল ছিঁড়লাম। হঠাৎ লক্ষ্য করলাম বাগানের পেছনের দিকে শাড়ি পরা একটা ভদ্র মহিলা মাটিতে পড়ে আছে। আমার মনে হয় অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে। তা আমি ফুলটা রেখে বাগান থেকে বের হয়ে সোজা বাগানের পেছনে গেলাম ওই মহিলার কাছে। মহিলার মুখটি মাটিতে থুবড়ে পড়ে আছে। আমি হাত দিয়ে ওই মহিলাকে তুলতে যেন আকাশ থেকে পড়লাম। যাকে আমি মহিলা মনে করেছিলাম আসলে সে শাড়ি পরা ছেলে, আমার মতোই বয়স। আমি কিছু বুঝে ওঠার আগে ছেলেটির চোখ খুলে আমার নাকের মধ্যে কি যেন একটা ধরলো, আর সাথে সাথে আমি অজ্ঞান হয়ে গেলাম। তারপর আমার আর কিছু মনে নেই। যখন চোখ খুললাম তখন তাকিয়ে দেখি আমার চারদিকে অন্ধকার, চোখে কিছুই দেখতে পাচ্ছিলাম না। হঠাৎ করে লাইট জ্বলে উঠলো
আমি লক্ষ্য করলাম একটি পরিত্যক্ত বাড়িতে আছি, চেয়ারে বসা অবস্থায়, আমার হাত পা চেয়ারে বাঁধা। এই অবস্থায় ভয় পাওয়াটাই স্বাভাবিক, কিন্তু আমি চারদিকে খুব ভালো করে লক্ষ্য করলাম। দরজার ওপাশ থেকে হেঁটে আসার শব্দ শোনা যাচ্ছিল। হঠাৎ করে দরজাটা খুললো, তবে দরজা খোলার পর আমি যাকে দেখলাম তাকে নিজের চোখে বিশ্বাস করতেই পারছিলাম। মিস্টার আকাশ দরজাটা খুললেন। আমি তো ওকে দেখে হতবাক। যাকে আমি নিজে বলে চাকরি দিয়েছিলাম সে আজ আমাকে কিডন্যাপ করলো, সত্যি আমার কাছে অবিশ্বাস্য। আমি খুব কৌতূহলের সাথে ওকে প্রশ্ন করলাম, মিস্টার আকাশ, আপনি আমাকে অপহরণ করেছেন? কনগ্রাচুলেশন মিস্টার অপূর্ব। ইয়েস, আমি আপনাকে অপহরণ করেছি। কিন্তু কেন আপনি এই কাজটা করলেন? আপনি ভুলে গেলেন আমার জন্য আপনার চাকরি হয়েছে। আমি যদি বর্ষাকে না বলতাম আপনি কখনোই চাকরিটা পেতেন না। আপনার মা আপনার ছোট বোনের কথা চিন্তা করে আমি আপনাকে চাকরিটা দিয়েছিলাম। কথাটা শুনে আকাশ অট্টহাসি হাসতে লাগলো। আমি কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করলাম, আপনি হাসছেন? হাসবো না তো কি করব মিস্টার অপূর্ব? আপনার বোকা বোকা কথা শুনে হাসি আসবে, এটাই স্বাভাবিক। মানে? কিসের মা, কিসের বোন, কিসের দুর্বস্থা, আর কার বাবা মারা গেছে? আই হ্যাভ এভরিথিং। আমার বাবা মা সবাই আছে। তাহলে সব নাটক, সাজানো নাটক। বিশ্বাস করুন মিস্টার অপূর্ব, আপনাকে কিডন্যাপ করার কিংবা অপহরণ করার কোনো ইচ্ছাই আমার ছিল না। আপনি আমার প্ল্যানের মধ্যেই ছিলেন না। অযথা বসের সাথে মিশে আপনাকে আমার ক্রোধের শিকার হতে হলো। মিস্টার আকাশ, আমি কি জানতে পারি আপনি এসব কেন করছেন? সিম্পল, একদম সিম্পল। শুধু বর্ষাকে পাওয়ার জন্য। বর্ষাকে পাওয়ার জন্য? ইয়েস। কিন্তু আপনি তো তানহাকে ভালোবাসেন না, তাহলে কেন? মিস্টার অপূর্ব, বর্ষাকে আমি আগেও ভালোবাসতাম না, এখনো বাসি না। আমি শুধু আমার বাবার কথার কারণে বর্ষার সাথে একটু ভালোবাসার অভিনয় করেছি। অভিনয়? ইয়েস মিস্টার অপূর্ব, অভিনয়। নিশ্চয়ের মধ্যে আপনার কোনো স্বার্থ লুকিয়ে আছে। আছে, তবে আমার নয়, আমার বাবার। আমার বাবা আর বর্ষার বাবা 4 বছর আগে বিজনেস পার্টনার ছিল। আমার বাবার কিছু ভুলের কারণে বর্ষার বাবা আমার বাবার সাথে পার্টনারশিপ ক্যান্সেল করলো, যার ফলে আমার বাবার ব্যবসায় ধস নামে, অনেক টাকা লস হয়ে যায়। অন্যদিকে বর্ষার বাবার ব্যবসায় ভালো উন্নতি হচ্ছিল। এরপর আমার বাবা আমাদের ব্যবসার ক্ষতিপূরণ পুষিয়ে নেওয়ার জন্য একটা উপায় বের করলো, বর্ষাকে বিয়ে করে বর্ষার বাবার সমস্ত সম্পত্তি নিজের নামে করে নেওয়ার প্ল্যান। এজন্য আমার বাবা আমাকে বলে আমি যেন বর্ষার সাথে প্রেমের নাটক করি। আমি আমার বাবার কথা রেখেছিলাম। বর্ষা আমার পাতা ফাঁদে অনেকটাই ডুবে গেছিল, আমার ভালোবাসায় হাবুডুবু খাচ্ছিল। এরপর আমার বাবা বর্ষার বাবাকে বুঝিয়ে সুঝিয়ে আমাদের বিয়ের ডেট ফিক্সড করে ফেলেছিল। কিন্তু আমি অন্য একটি মেয়েকে ভালোবাসতাম, যেটা বর্ষা জানতো না। হঠাৎ একদিন সেই মেয়েটির সাথে ডেটিং এ গিয়েছিলাম, বর্ষা দেখে ফেলে। ব্যাস, আমার এবং আমার বাবার সমস্ত প্ল্যান ভেঙে চুরে চুরমার হয়ে গেল। এর কারণে আমাকে আমার বাবার কাছে অনেক অপমান সহ্য করতে হয়, সেটা শুধুমাত্র বর্ষার কারণে। আপনি ভাবতেই পারবেন না আমি কতটা অপমানিত হয়েছিলাম। সেদিন আমি ঠিক করে নিয়েছি যে বর্ষাকে আমি একদিন না একদিন নিজের করে পাবো, পেতে আমাকে হবেই। 4 বছর অনেক চেষ্টা করেছি কিন্তু পারিনি। অবশেষে বর্ষাকে খাগড়াছড়িতে আসার খবর শুনে আমি এখানেই চলে আসি। এরপর চাকরির জন্য আবেদন করি। আমি জানতাম বর্ষা আমাকে ফিরিয়ে দেবে, এই কারণে বাবা মরার ভান করেছিলাম। ভেবেছিলাম আমার দুরবস্থা দেখে বর্ষা আর মন গলে যাবে, কিন্তু আমার জন্য বর্ষার এত ঘৃণা সেটা আমি জানতামই না। তবে আপনাকে ধন্যবাদ, আপনি যদি বর্ষাকে বলে আমাকে চাকরিটা না দিতেন তাহলে আমার চাকরিটা হতোই না। তবে আপনি আমার জন্য অনেক বড় প্রবলেম ক্রিয়েট করেছেন বর্ষার সাথে বিয়ে ঠিক করে, কিন্তু আমি তো সেটা হতে দেব না মিস্টার অপূর্ব। আমি বর্ষাকে নিজের করে পাবই, পেতে হবে আমাকে যে কোনো কিছুর বিনিময়ে। আপনার এই মাস্টার প্ল্যানের প্রশংসা করতে হয় মিস্টার আকাশ। এরপর কি করবেন? মেরে ফেলবেন আমায়? আপনি কি মনে করেন আমায় মেরে ফেললে আপনি বর্ষাকে পেয়ে যাবেন? কখনোই বর্ষাকে পাবেন না। আপনার মতো খারাপ একটা মানুষকে কখনোই বর্ষা বিয়ে করবে না। মিস্টার অপূর্ব, নিজের সীমায় থেকে কথা বলুন, না হলে কি করবেন আপনি? কি করতে পারেন আপনি? কি মনে করেছেন আমি আপনাকে ভয় পাই? কখনো না। আপনি দেখতে চান আমি আপনাকে কি করতে পারি? আমি খুব রেগে ওর দিকে তাকিয়ে চুপ করে আছি। ও রাসেল নামে একটা ছেলেকে ডাকলো, দরজা খুলে একটি ছেলে এলো। তবে ছেলেটিকে দেখে আমি খুব একটা অবাক হইনি, কারণ সেই ছেলেটা, যে ছেলেটা শাড়ি পরে অজ্ঞান হওয়ার ভান করে বাগানের পেছনে পড়েছিল, ছেলেটা আসতে আকাশ বলল, ওর এমন অবস্থা করো যাতে ও আমার ক্ষমতা সম্পর্কে ভালোভাবে টের পেয়ে যায়। কথাটা বলে আকাশ রুম থেকে চলে গেল।
আর রাসেল নামের ওই ছেলেটি ঘর থেকে বেরিয়ে বড় লাঠি হাতে নিল। তারপর আমাকে যেভাবে টর্চার করলো তার বর্ণনা হয় নাই দিলাম। আমাকে মারতে মারতে প্রায় আধমরা করে ফেলে। এরপর একটি ইনজেকশন দেয় আমাকে। ইনজেকশনটা দেওয়ার সাথে সাথে আমার 2 চোখে ঘুম নেমে আসে। আমি ঘুমিয়ে পড়ি। ঠিক কতক্ষণ ঘুমিয়েছিলাম বলতেই পারবো না। হঠাৎ আমার ঘুম ভাঙে একটি সাইরেনের আওয়াজে। সম্ভবত অ্যাম্বুলেন্স কিংবা পুলিশের গাড়িতে যে সাইরেন বাজে সেটার। সাইরেনের শব্দ শুনে আকাশ এবং রাসেল দুজনে আমার রুমে চলে আসে। এসে নিজেদের মধ্যে কথা বলতে থাকে। পুলিশ এখানে কি করে এলো? তাহলে পুলিশ এখানের ঠিকানা কিভাবে জানলো? কিছু একটা করতে হবে, কিছু একটা করতেই হবে। আমি এখন অনেকটা দুর্বল অবস্থায় আছি, কারণ ইনজেকশনের প্রভাব আমার শরীর থেকে এখনো যায়নি। তাই চোখগুলো ভালো করে মেলতে পারছি না। হঠাৎ দরজায় পুলিশের কড়া নাড়লো, আর ঠিক তখন আকাশ বলে উঠলো, এখানে থাকা যাবে না রাসেল, চল পিছনের দরজা দিয়ে পালিয়ে যাই। এখন চল, বেঁচে থাকলে এই অপূর্বকে আবার দেখে নিব। কথাটা বলে আকাশ আর রাসেল পেছনে দরজা দিয়ে জঙ্গলের রাস্তায় বেরিয়ে পড়লো। ওদিকে পুলিশ দরজা খুলতে না পেরে দরজা ভেঙে ঢুকলো। ঢুকে আমি যে রুমে সে রুমে চলে এলো। তবে দেখতে পেলাম পুলিশের সাথে বর্ষা, আফসার ভাই ছিল। ব্যাস, ওই ঘরের কাহিনী এতটুকু পর্যন্তই। তারপর আমি জ্ঞান হারিয়ে ফেলি ওই ইনজেকশনের প্রভাবে। আমার আর কিছু মনে নেই। যখন আবার চোখ খুললাম, আমি হোটেলে নিজের বিছানায় ছিলাম। আমার পাশে বর্ষা বসে আছে, খুব অস্থিরভাবে আমার দিকে তাকিয়ে আছে। আফসার ভাই, মিস শায়লা এবং ইয়াকুব স্যারও ছিলেন সেখানে। আমার আরেক পাশে দেখছি ডাক্তার বসে আছে, আমাকে চেক আপ করছেন। সবকিছু দেখার পর ডাক্তার বর্ষাকে বলল,